এ কথা বলে রতন সেখান থেকে চলে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় সে দেখে একটি ছেলে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। সে বলে, এত রাতে ওখানে কে দাঁড়িয়ে আছে? হুম, বুঝতে পেরেছি, এটা সেই আত্মাটা আমাকে মারার জন্য এখানে দাঁড়িয়ে আছে। কিরে, আমাকে মারার জন্য এখানে দাঁড়িয়ে আছিস, কিন্তু তুই তো আমাকে মারতে পারবি না। আমাকে ধরলেই তুই আগুনে পুড়ে ছাই হয়ে যাবি। তান্ত্রিকের দেওয়া তাবিজটির কারণে আত্মাটি রতনের কাছে যেতে পারছিল না, তাই ছেলেটি চলে গেল। তারপর রতন বলে, তান্ত্রিক বাবা তো আজকে তাবিজটি দিয়ে ভালোই করেছে। এটা আমার কাছে থাকলে কোনো ভূতই আমাকে স্পর্শ করতে পারবে না। এই কথা বলে রতন সেখান থেকে চলে যায়। অন্যদিকে আত্মাটি তার খুনের প্রতিশোধ নিতে না পেরে তার জিদ আরো বেড়ে যায়। এভাবে কয়েকদিন কেটে গেল, কিন্তু আত্মাটি তার খুনের প্রতিশোধ নিতে পারছিল না। তাই তার অপেক্ষা না করে আত্মাদের বাদশার কাছে যায় এবং বাদশার কাছে সবকিছু খুলে বলে। তোর সাথে তো অনেক খারাপ হয়েছে, তারা দেখি আমি তোর জন্য কিছু করতে পারি কিনা। এ কথা বলে বাদশা জাদু দিয়ে সবকিছু দেখতে পেল। তারপর বলল, তোর খুনি তো এক তান্ত্রিক বাবার কাছ থেকে তাবিজ নিয়েছে, যার কারণে তুই তার কাছে যেতে পারছিস না। তাহলে এখন আমি কি করব? আমি কি তাহলে আমার খুনের প্রতিশোধ নিতে পারবো না? চিন্তা করিস না, এই নে, এই ছুরি দিয়ে আঘাত করলে সে মারা যাবে, আর তুই আগুনেও পুড়বি না। আর তোর মার কথাও চিন্তা করিস না, তার দেখাশোনা করার দায়িত্ব ও আমার। এই কথা বলে আত্মাদের বাদশা উধাও হয়ে যায়। তারপর ছেলে আত্মাটি সেখান থেকে প্রতিশোধ নিতে চলে আসে রতনের বাড়িতে। সেখানে যাওয়ার পর, কিরে, তুই আবারও আমাকে মারতে এসেছিস? এই নে, মার আমাকে। এমন সময় ছেলে আত্মাটি তার হাতে থাকা ছুরি দিয়ে রতনকে আঘাত করে। তারপর রতনের শরীর দিয়ে রক্ত গড়িয়ে পড়তে থাকে। রতন বলে, এটা কি করে সম্ভব? এটা তো অসম্ভব। তুই আমাকে মারছিস কি করে? এতক্ষণে তো তোর শরীরে আগুন লেগে যাওয়ার কথা। অত্যাচারীদের উপরওয়ালা এভাবেই ধ্বংস করে। এই নে মানুষের সাথে অত্যাচার করার পরিণাম, আর এই নে আমার প্রতিশোধ। এই কথা বলে ছেলে আত্মাটি সেই ছুরি দিয়ে রতনকে আবার আঘাত করতে থাকে। একসময় রতন মাটিতে আছড়ে পড়ে। এভাবে আত্মাটি তার প্রতিশোধ সম্পূর্ণ করে এবং কিছুক্ষণ পর আত্মাটি উধাও হয়ে যায়।